إن الحمد لله والصلاة والسلام على رسول الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি বাংলাদেশের উপর থেকে চেপে বসা এক জগদ্দল পাথর লেডি ফ্রাউন স্বৈরাচারী হাসিনাকে বাংলার জমিন থেকে বিদায় করে বাংলার জমিনকে পবিত্র করেছেন। সাথে সাথে আমি শুকরিয়া জানাই জুলাই আগস্টের বিপ্লবী ছাত্র জনতা এবং তাওহীদি জনতাকে, যাদের রক্তের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বৈরাচার মুক্ত করে বাংলাদেশকে তাওহীদের জন্য উর্বর করে দিয়েছেন। ভাইরা আমার, আপনারা জানেন বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য ইন্ডিয়ার রয়ের হাতে লালিত পালিত ভারতের এজেন্ট দালাল, ভারতের পা চাটা গোলাম শেখ হাসিনা এদেশে কতগুলো কর্মসূচি নিয়ে আগমন করেছিলেন। এক নম্বর কর্মসূচি ছিল, যেহেতু তার বাপকে হত্যা করা হয়েছে, বাঙালি দেশ জাতির থেকে এবং বাংলাদেশ থেকে তার প্রতিশোধ নেওয়া। দুই নম্বর কর্মসূচি ছিল এদেশ থেকে ইসলামী তাহাজিব তামাদ্দুনকে চিরবিদায় করে ভারতের কালচারকে প্রতিষ্ঠা করা। আর এজন্য এদেশের আলেম ওলামাদেরকে কাউকে জঙ্গি, কাউকে রাজাকার, কাউকে রাজাকারের নাতি পুতি বানিয়ে সকলকে হত্যা করে নির্যাতন জুলুম করে জেলে ভরে তারপরে এদেশটাকে ভারতের হাতে বিক্রয় করে দেওয়া। সেজন্য আপনারা জানেন তার কর্মসূচি ছিল, একদিকে যারা সহি উলামায়ে কেরাম ছিলেন, হেফাজতে ইসলাম, এরকম অন্যান্য ইসলামিক সঠিক দল যারা ইসলামের জন্য আন্দোলন করেছিল, শাপলা চত্বরে রাতের অন্ধকারে বাতি বন্ধ করে নির্বিচারে গুলি করে এদেশের তাওহীদি জনতার রক্তে শাপলা চত্বরের রাজপথকে রঞ্জিত করা হয়েছিল। শুধু তাই নয়, আলেম ওলামাদেরকে জঙ্গি বানিয়ে বিভিন্ন জঙ্গি নাটক সাজিয়ে এরপরে নিজেরাই এক একটা ঘটনা ঘটাতো এবং মাদ্রাসার ছাত্র আলেমদেরকে গ্রেফতার করে তাদেরকে সেই ঘটনার নায়ক বানিয়ে সাজানো হতো। আপনারা জানেন এই বাংলাদেশের তাহাজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য একদল নাস্তিক, চরম ইসলাম বিদ্বেষী গণজাগরণ মঞ্চের নামে শাহবাগে একদল নাস্তিকদেরকে তৈরি করেছিল, যাদের মূল কাজ ছিল আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি করা, এদেশের তাওহীদি জনতার বিরুদ্ধে বিষোদ্গার করা, এমনকি আল্লাহর রাসূল শবে কদর, লাইলাতুল কদর এইসব শব্দ নিয়ে পর্যন্ত মজাক করে করে এদেশের যুব সমাজ থেকে ইসলামের ভালোবাসাকে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছে। সে সময় একদল তরুণ যুবকেরা ওদের জবাব দেওয়ার জন্য কলমের যুদ্ধ করেছিল, কথার যুদ্ধ শুরু করেছিল। এর মধ্যে একদল ছিল ফারাবি বলেন, এই ফারাবির ছেলেটা বর্তমানে প্রায় অন্ধ হয়ে গেছে, সে আলো দেখতে পারে না। আমি তাকে উপহার মজাক করে ভর্তি করে বলতাম নকটান, নিশাচর। এই ছেলেটা নিজের মাকে বাপকে হারিয়েছে,
এরপরে তার সৎ মা তাকে কোন রকম খরচপাতি চালায়, অসহায় অবস্থায় আছে, কোনো অপরাধ নেই, তারপরে তাকে যাবজ্জীবন সাজা দিয়ে তাকে জেলখানা অন্ধকারে নিবদ্ধ করা হয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলার নামে শেখ হাসিনা এক নাটক করেছিল। আপনারা জানেন, যদি তাকে হত্যা করার জন্য হামলা হতো, তাহলে হামলা কেন তার বক্তব্য শেষ হওয়ার পরে করা হবে? শুধু তাই না, এতগুলো বোম ফুটলো, গ্রেনেড ফুটলো, এত লোক মারা গেল, কিন্তু শেখ হাসিনার কিছুই হলো না। বারবার হামলা হয়, শেখ হাসিনা মরে না। আমাদের প্রশ্ন, যারা হামলা করে তারা নিশ্চয়ই জানে শেখ হাসিনাকে হত্যা না করে, নাটক করে এই মামলা সাজিয়ে এদেশের তাওহীদি জনতাকে গ্রেফতার করার জন্য চক্রান্ত করা হয়েছে। আজকে সেই মামলায় গ্রেফতার হয়ে শেখ ফরিদ, এরপরে মাওলানা ইয়াহিয়া, শফিকুল ইসলাম সহ আরো অনেক আলেম, এদের মধ্যে মুফতি আব্দুল হাই সাহেব জেলখানায় মারা গেছেন, মুফতি ইয়াহিয়া সাহেব মারা গেছেন। আমি তার মৃত্যুর দিন চাক্ষুষ দেখেছি। তাকে সরকারি হাসপাতালে পাঠালাম, জেলখানার ভিতরে হাসপাতাল, তাকে ভর্তি করানো হয় না, পাঠিয়ে দিল। বেচারা রাস্তায় একবার বসে, একবার উঠে, একবার বসে, একবার উঠে, এরকম করতে করতে অনেকক্ষণ সময় লাগিয়ে রুমে আসলো। এসে আবার অসুস্থ হয়ে পড়ল। আমরা বললাম যে আপনি আবার হাসপাতালে যান। তিনি বললেন, আমাকে আর হাসপাতালে পাঠিও না, আমি তোমাদের কোলে বসে মরতে এসেছি। ঠিকই 5 মিনিট যায় নাই, এর মধ্যে সে আমাদের আর এক বাবু তাহের তার বুকের সাথে মাথাটা মিলিয়ে এরপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, শাহাদাতের মৃত্যু করে ঢলে পড়েছেন। এমনি ভাবে মুফতি আব্দুর রউফ সাহেব জেলখানায় মারা গেছেন। আমার মামলাগুলো দীর্ঘদিন পর্যন্ত পড়ে আছে, কোনো বিচার নেই। কেন বিচার করে না? কারণ তারা জানে সাজানো মামলা, বিচার হলে পরে একজনেরও কোনো সাজা হবে না, সেজন্য তারা বিচারগুলোকে ঝুলিয়ে রেখেছে। আপনারা জানেন, একটা পরিষ্কার নাটকের কথা বলি, অনেক সাংবাদিক ভাইয়েরা আছেন। আমি গত হাসিনার শেষ দিকে, সম্ভবত ফেব্রুয়ারিতে, সব মামলায় জামিন পেয়ে আমাকে মুক্তি দেওয়া হলো। জেলখানার ভিতরে দেখলাম কিছু লোক বসে আছে, সিটিডিসির ইমরানের নেতৃত্বে। আমাকে জেলখানার থেকে নিয়ে আসা হলো। আপনারা জানেন, জেলখানার গেটের ভিতরে সিসি ক্যামেরা আছে, জেলখানার বাইরে সিসি ক্যামেরা আছে, জেলখানার মূল গেটে সিসি ক্যামেরা আছে। আমাকে বের করে নেওয়া হলো। 3টা গাড়ি সেখানে আগের থেকে উপস্থিত ছিল। আমার মাথায় জমটুপি পরানো হলো। এরপরে নিয়ে সিটিডিসি ভবনে ঢুকানো হলো, সেখানেও সিসি ক্যামেরা আছে। আমাকে যে আয়না ঘরে রাখা হলো সেই সিটিডিসি ভবনের সেই রুমের সামনেও সিসি ক্যামেরা ছিল। এরপরে প্রচার হলো জসিমউদ্দিন রহমানী জামিনে বের হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে গ্রেফতারের জন্য তালাশ করা হচ্ছে। এরপরে 2 দিন রেখে 3টি রাতে আমাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য মোহাম্মদপুর সেই যে কবরস্থান তৈরি করেছে, হাসিনা দেশের মানুষকে কবর দেওয়ার জন্য 80,000 মানুষকে একবারে কবর দেওয়া যায় এমন এক কবরস্থান তৈরি করেছে। সেই কবরস্থান তৈরি করতে গিয়ে আমার মাদ্রাসা, আমার মসজিদ, আমার বাড়ি পর্যন্ত দখল করে রেখেছে। এখান থেকে আমাকে কবরস্থান দেওয়ার সাহস হলো না, হয়তো লোকেরা টের পেয়েছে, ফিরিয়ে নিয়ে আসলো। এরপরে একটা মামলা দিল, সেই মামলা এখন পর্যন্ত আমাকে ঝুলতে হচ্ছে। আমি সাংবাদিক ভাইদেরকে জিজ্ঞেস করি, আপনারা এত কিছু খুঁজে বের করতে পারেন, দিন দুপুরে আমাকে এতগুলো সিসি ক্যামেরার মাধ্যমে ছিনতাই করলো, অপহরণ করলো, গ্রেফতার নাটক করলো, আপনারা কোথায় ছিলেন? কেন এখন পর্যন্ত এটা বের করে হাসিনার এই নাটকের সত্যিকার প্রমাণ দিতে পারলেন না? হাসিনার নাটক আরো আমি দেখাই। অভিজিৎকে যখন হত্যা করলো কে বা কারা, তখন অভিজিৎ হত্যার মামলা, যেহেতু অভিজিৎ রায় ছিল আমেরিকান নাগরিক, সেজন্য একটা নাটক সাজালো।
তাওহীদুল ইসলাম নামে একজনের লন্ডনের নাগরিক মানসিক রোগী বাংলাদেশে চিকিৎসার জন্য এসেছে, তাকে গ্রেফতার করলো। আমার ছোট ভাই একটা কলেজের প্রফেসর ছিল, একটা সরল সোজা মানুষ, গ্রামের এক কলেজের প্রফেসর, তাকে ধরে আনা হলো। এরপরে সাজানো হলো, এরা টিএসসি পার্কে বসে তারপরে অভিজিৎ রায়ের মামলার হত্যার পরিকল্পনা করে, তারপরে হত্যা করেছে, এরপরে এই করছে এই করছে, এমন ভাবে নাটক সাজিয়ে প্রচার করলো। বাংলাদেশের নাম প্রজাতি সব মিডিয়া সেটা প্রচার হলো। কিন্তু যেহেতু বিষয়টা আমেরিকান নাগরিকের, আমেরিকা বুঝতে পারলো এটা সাজানো, আমেরিকা ভেটো দিল অভিজিতের স্ত্রী বন্যা। তখন এই মামলা বাতিল হয়ে গেল, নতুন করে আবার আসামি ধরা হলো। আমি জিজ্ঞেস করতে চাই, প্রথমবার যাদেরকে গ্রেফতার করে নাটক সাজানো হয়েছিল, পরে যাদেরকে বেকসুর খালাস দেওয়া হলো, আমার ভাইদের অত্যাচার করে হত্যা করা হলো, এদের বিচার কে করবে? আমি এদেশের সাংবাদিক ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি কোনদিন জিজ্ঞেস করেছেন পুলিশদেরকে যারা নাটক সাজিয়েছিল যে তোমরা যে প্রথমবার গ্রেফতার করে এত সুন্দরভাবে সাজালে, কোন জায়গায় পরিকল্পনা হয়েছে, কে হত্যা করেছে, কখন করেছে, একেবারে চাক্ষুষ সব দেখিয়ে দিল। পরে দেখা গেল সব ভুয়া প্রমাণিত হয়েছে, অন্য আসামিদেরকে গ্রেফতার করে আবার তাদেরকে দিয়ে সাজাইয়েছে। আমি জানি না দ্বিতীয়বার যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে এরকম নাটকের মাধ্যমে গ্রেফতার করেছে কিনা। সেজন্য মনে রাখতে হবে, শেখ হাসিনার আমলে যতগুলো লোক গ্রেফতার করা হয়েছে বেশিরভাগ বরং সবগুলোকে বিভিন্ন নাটক সাজিয়ে ওদের অন্যায় হত্যাগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য এই কাজগুলো করেছে। যখনই বাংলাদেশে কোন বড় ধরনের অপকর্ম হাসিনা করেছে, নির্বাচন করেছে, রাতের নির্বাচন, সারা বিশ্ব তার বিরুদ্ধে রেখেছে, বিশ্ব দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দেওয়ার জন্য তাড়াতাড়ি করে হলিয়ার ডিজাইনের হামলা চালিয়ে গোটা বিশ্বের দৃষ্টিভঙ্গি সে রাতের নির্বাচনের থেকে ফিরিয়ে, সমালোচনার থেকে ফিরিয়ে হলিয়ার ডিজাইন থেকে ঘুরিয়ে দিয়েছিল। বারবার সেই নাটক করেছে। সুতরাং আমার এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি বলবো, আপনারা ক্ষমতায় এসেছেন সেই সকল নির্যাতিত, নিপীড়িত, মজলুম মানুষের রক্তের বিনিময়ে, সেই সকল মজলুম মানুষের ফরিয়াদের বিনিময়ে ওই সকল লোকদের রক্তের উপর দিয়ে আপনার ক্ষমতা এসেছেন। আপনাদের উচিত হবে অতি দ্রুত শেখ হাসিনার আমলে যতগুলো মামলা হয়েছে, তথ্য প্রযুক্তি আইনে, সন্ত্রাসবিরোধী আইনে, সব মামলাগুলোকে বাতিল করে দিয়ে যারা ইসলামিক সংগঠনের যে সংগঠন হোক না কেন সকলকে নির্দোষভাবে বেকসুর খালাস দিয়ে মুক্তি করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আমি জানি বাংলাদেশে একদল আছে আল্লাহর দল, এদের নেতারা জেলে আছে, এদের সম্পর্কে আমি জানি এরা কোনো জঙ্গি সংগঠন না। এখন তারা তাদের ভুল ভ্রান্তি ছিল, বুঝতে পেরেছে। তারা আগে বলতো নামাজ 2 রাকাত, কোরআন মানা লাগে, হাদিস লাগে না। এখন তারা তওবা করেছে, কোরআন হাদিস মানে। এরকম ভাবে হিজবুত তাহরীর এই সংগঠন কোনো জঙ্গি সংগঠন না। এদের কাজ লিফলেট বিতরণ করা আর খেলাফত চাওয়া। হাসিনা এই সব দলগুলোকে জঙ্গি বানিয়ে অতি দ্রুত নিষিদ্ধ করেছে। এরপরে শুধু এটাই নয়, যে দলের অস্তিত্ব নেই, আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা দল তৈরি করে, কাল্পনিক দল তৈরি করে তার আবার প্রধান গুরু বানিয়ে দিল আমাকে। আমি বারবার চ্যালেঞ্জ করেছি, এখনো চ্যালেঞ্জ করছি, সাংবাদিক ভাইরা আপনারা এত কিছু খুঁজে বের করেন। আমি বলছি আমার গ্রেফতারের আগ পর্যন্ত বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দলের অস্তিত্ব ছিল না। আর যদি আমার অজানা মতে কোন জায়গায় থেকেও থাকে, আমার সঙ্গে এর কোন সম্পর্ক ছিল না, আমার বক্তব্য, আমার লেখা সবগুলো রেকর্ড আপনাদের কাছে আছে। আপনারা খুঁজে দেখুন কোথাও এই আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দলের অস্তিত্ব, আমার কোন লেখা বা কোনো কিছু আছে কিনা। এটা সম্পূর্ণ তৈরি করা হয়েছিল এদেশের ভিতরে যখন একটা তাওহীদের বিপ্লব শুরু হয়েছিল, তাওহীদের জাগরণ তৈরি করা হয়েছিল।
সেই তাওহীদের জাগরণকে ধ্বংস করার জন্য নতুন করে একটা দল তৈরি করে হাসিনা ভারতের নির্দেশে, এই যে তৎকালীন ডিবির প্রধান ছিল মনিরুল ইসলাম মনির, মদখোর, সারাদিন মদে ডুবে থাকতো, সেই মদখোর মনির, মশিউর রহমান, তাওহীদ, এই লোকগুলো। তারপরে একটা ছিল নিবারণ চন্দ্র বর্মন। এই নিবারণ চন্দ্র বর্মন আপনারা জানেন, সে রাজশাহীতে পরবর্তী হয়ে আর একজনের বউ ধর্ষণ করে শাস্তি স্বরূপ তাকে আবার পার্বত্য অঞ্চলে পাঠানো হয়েছিল। এই নিবারণ চন্দ্র, এই বাংলাদেশের যতগুলো নাটক সাজানো হয়েছে, এই সব নাটের গুরু হচ্ছে এই মনিরুল ইসলাম, আসাদুজ্জামান, এরকম ভাবে ইমরান, এরকম ভাবে আরো অনেকগুলো, যাদের নামগুলো আমি এখন সব বলতে পারছি না। এর সঙ্গে জড়িত কিছু পত্র পত্রিকা, ডেইলি স্টার, তারপরে প্রথম আলো, জানাবেলার সংবাদক কিশোর বা যেন সন্তোষ শর্মা, আর একটা সাংবাদিক আছে নাম করা, এটাও ছিল ওখানে। এরা সরাসরি এই ডিবির সঙ্গে আতাত করে ওদেরকে ভুয়া তথ্য দিত এবং ডিবি যা বলতো নির্বিচারে কোন বাস বিচার ছাড়াই সেগুলো প্রচার করত। সুতরাং এই জঙ্গি নাটকের যত ঘটনা ঘটানো হয়েছে, এর মাস্টার মাইন্ড, এর প্রধান ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা এবং এটার প্রধান কার্যালয় হল তৎকালীন ডিবি অফিস, বর্তমান সিডিডিসি ভবন, এবং এটার যত কর্মী হচ্ছে, প্রচার মাধ্যম হচ্ছে ওই সাংবাদিকগুলো, আর এটা বাস্তবায়ন করেছে সিটিডিসি, এটিইউ এবং এই যে আরেকটা কি আছে সিডিডিসি। এই সমস্ত লোকগুলো হচ্ছে হাসিনার পাঁচটা গোলাম, যারা হাসিনার প্রত্যেকটা নাটকের সহযোগিতা করেছে। এরাই আমাদের জুলাই আগস্টে ছাত্রদের বুকে নির্বিচারে নেচে নেচে গুলি করেছে। আমি এদেশের তাওহীদি জনতাকে বলবো, এখনো যদি তাদের গ্রেফতার করা না হয় তাহলে জেনে রাখবেন, তারা শক্তিশালী হয়ে শুধু আমাদেরকে নয়, জুলাই বিপ্লবে যারা সেনা ছিল তাদেরকে ওরা গ্রেফতার করার চক্রান্ত করবে। সেদিন বেশি দূর নয় যেদিন ওরা এই পুলিশ মারার বিচারের জন্য মামলা করবে, হাসিনার 32 নাম্বার পোড়ানোর জন্য মামলা করবে। আপনারা জানেন এখনো সেই দুষ্ট পুলিশগুলো, আমাদের ভাইয়েরা যখন অনেক কষ্ট করে জেলখানা থেকে টাকা পয়সা খরচ করে জামিন পায়, এরপরে তাদের মামলা স্টে করে দিয়ে আবার রিঅ্যারেস্ট করছে। গতকালকেও কাকে রিঅ্যারেস্ট করা হয়েছে? এই সাথী শাহজাহান নামে একটা মহিলা অ্যাটর্নি জেনারেল অফিসে কাজ করে। এই মহিলা এই রিঅ্যারেস্টের সব নাটকগুলো সাজিয়ে দেয়। আমি আজকের এই মঞ্চ থেকে বলবো, এই সরকারকে বলবো, অতি দ্রুত হাসিনার আমলে যারা মামলা করেছে, মামলার আয়ু হয়েছে, মামলা সাজিয়েছে, মামলার সাক্ষী হয়েছে, এরা সবগুলো এই নাটকের সঙ্গে জড়িত। ওদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসুন, নতুবা ওরা আবার একটা দুর্ঘটনা ঘটাবে। আর তখন যদি বাংলার তাওহীদি জনতা মাঠে নামে, ইনশাআল্লাহ সেদিন যে বিপ্লব হবে, সেই বিপ্লব হবে তাওহীদের বিপ্লব, সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব। ইনশাআল্লাহ আমি সারা বাংলার জনগণকে জিজ্ঞাসা করি, যদি এই সমস্ত পুলিশদের গ্রেফতার করা না হয়, যদি আমাদের কারাবন্দী ভাইদের মুক্তি দেওয়া না হয়, যদি আমাদের মামলাগুলো প্রত্যাহার করা না হয়, এজন্য মাঠে নামতে হয়, বুকের তাজা রক্ত ছেড়ে দিয়ে রাজপথে শহীদ হতে হয়। তোমরা তো এই থাকবে কিনা? জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখবে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে। যদি প্রয়োজন হয় আমাদের কারাবন্দী ভাইদের মুক্তি করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সারা বাংলা ঘাও করতে হবে, তোমরা তৈরি আছো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সময়ের সাথে বন্ধুগণ, দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। তবে আজকে যে আমরা এই প্রোগ্রাম করলাম, আমাদের 5 দফা দাবি আছে। আমি বৈষম্যহীন কেরামত আন্দোলনের সেক্রেটারি হিসাবে
আজকের এই 5 দফা দাবি তুলে ধরছে।